পর্যন্ত আসলে বাজেট নিয়ে কি কি প্রতিবেদন এলো এবং কে কি বলছেন, সাধারণ মানুষেরই বা কি প্রত্যাশা বাজেট নিয়ে, সেসব নিয়ে আজ আমরা আলাপ করব। আমি নিকিতা নন্দিনীর সঙ্গে আছি এবং আমার সাথে সঙ্গে আছেন সহকর্মী এসএস আল আরেফিন। আরেফিন, আমরা কিন্তু প্রথমআলো.com-টা খুলে রেখেছি। দর্শকদের একটু বলতে চাই যে প্রথমআলো.com-এ আমাদের যে বাণিজ্য সেকশনটা আছে এইখানেই আগে একটু চলে যেতে চাই। তার আগে আরেফিন, আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার ব্যক্তিগত বা পরিবারের বাজেট কিভাবে করেন? ধন্যবাদ নিকিতা। সাধারণত বাজেট ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে যখন করি আমরা, তখন কিন্তু আসলে আমরা খেয়াল রাখি যে আসলে আমার আয়টা কত, আমি কত আয় করছি এবং তার উপর ভিত্তি করে আসলে আমার ব্যয় বা সঞ্চয় সবকিছু নির্ভর করে। যখন বাজেট হয় আমাদের মাথায় কিন্তু এই জিনিসটাই আসে সবসময় যে একটা ফ্যামিলিতে আমরা বাজেট যেভাবে করি, যেই মানুষগুলো আয় করেন তাদের আয়টা নিয়েই তো ব্যয় নির্ধারণ করা হয়, কিন্তু রাষ্ট্র করে ঠিক উল্টোটা। আপনি দর্শকদেরকে বলেন যে রাষ্ট্র তার বাজেট আসলে কিভাবে করে? রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র প্রথমে আগে তার ব্যয় নির্ধারণ করে, অর্থাৎ রাষ্ট্র কোন কোন খাতে কত টাকা সে ব্যয় করবে সেটা নির্ধারণ করে এবং তারপরে সে আসলে নির্ধারণ করে তাকে কত টাকা আয় করতে হবে। এবং এভাবে আসলে মূলত সোজা কথায় রাষ্ট্র প্রথমে ব্যয় নির্ধারণ করে, তারপরে আয়ের হিসাবে আসে। বাজেটটা ঠিক সেভাবেই হয়। এবং কোথা থেকে আসবে এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই চ্যালেঞ্জের বিষয়। আমাদের আজ প্রথমআলো.com-এ যে প্রতিবেদনগুলি এসেছে একটু দর্শকদের বলেও রাখতে চাই, আমাদের কিন্তু বাজেটের স্ক্রল যাচ্ছে, আমাদের হোম পেজে গেলেই পাওয়া যাবে। সংকটের মধ্যে দেয়া বাজেটে অর্থমন্ত্রীর চ্যালেঞ্জগুলো কি, এটাতে পরে আসে আরেফিন। তার আগে আসলে একটু দেখে নিতে চাই যে কেমন ছিল 53 বছরের 54টি বাজেট। তার আগে বলে রাখি, এবার কিন্তু প্রথমবার সংসদে বাজেট উত্থাপন করতে যাচ্ছেন আমাদের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এবং তার জীবনের প্রথম এটা হচ্ছে বাজেট উপস্থাপন যা সংসদে। এবং উনি কিন্তু আসলে 13তম অর্থমন্ত্রী হিসেবেই এই 54তম যে বাজেট, বাংলাদেশের 53 বছরের 54তম বাজেট, সেই বাজেটটি তিনি আসলে উত্থাপন করতে যাচ্ছেন। 55তম বাজেট। এবং দেখুন আমাদের শওকত হোসেন ভাইয়ের এই প্রতিবেদনটি যে কেমন ছিল 53 বছরের 54টি বাজেট, একদম শুরুর বাজেটে যদি আমরা যাই, খুব ইন্টারেস্টিং একটা বাজেট। আমরা যদি বলি যে বাংলাদেশের প্রথম বাজেট, কিন্তু এটাকে আসলে বলা যায় যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছে সেই সময় মুজিবনগর সরকারের করা বাজেট। এবং আপনি যদি বলেন যে আসলে বাজেটটা কেমন ছিল, কিভাবে আসলে সেই আয় ব্যয়ের হিসাবটা করা হয়েছিল, কেন করা হয়েছিল। এবং দেখেন প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার, এটা তো আমরা জানি। স্বাধীনতা যুদ্ধের জন্য দরকারি অপরিহার্য ব্যয় মেটাতেই এই বাজেট, এবং জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের জন্য এই বাজেটটি তৈরি হয়েছিল। এই যে প্রথম বাজেটটা গেল মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধের সময়, এবং এরপরে যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু বাংলাদেশের প্রথম যে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আসলে সেই প্রথম স্বাধীন বাংলাদেশের বাজেট উত্থাপন করেন সংসদে। এবং সেই সময় কিন্তু আসলে দুইটি বাজেট, মানে 2 বছরের বাজেট একসঙ্গে পেশ করা হয়েছিল। আপনি একটু বলেন না যে কি কি আসলে কারণ এবং কোন কোন সালের জন্য সেটা করা হয়েছিল। সেই 2 বছরের বাজেট পেশ করা হয়েছিল, আমরা দেখছি যে 71 থেকে 72 অর্থ বছর এবং খতে রয়েছে 72 থেকে 73 অর্থ বছর। এবং এখানে মূল যে বিষয়গুলি, যেমন রাজস্ব আয়, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয়, এটা তো সবসময় আমরা দেখেই থাকি। এখানে যেই বিষয়গুলো ফোকাস ছিল উন্নয়ন, পুনর্নির্মাণ, পুনর্বাসন ব্যয়, এবং এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল। আসলে এই বাজেটটাকেই মূলত বলা হয়েছিল যে পুনর্বাসন এবং পুনর্গঠন ধর্মী। এবং এখান থেকে কিন্তু দর্শক আমরা জানতে পারছি যে লক্ষ্য ছিল ভবিষ্যৎ শোষণহীন সমাজতান্ত্রিক সমাজের ভিত্তি স্থাপন। এবং 71-এর পরে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পরে এই শোষণহীন সমাজতান্ত্রিক সমাজের যে ভিত্তি স্থাপন, এই বিষয়টি কিন্তু নিঃসন্দেহে আরেফিন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অন্যান্য যে প্রতিবেদনগুলি এসেছে সেখানেও চোখ বুলিয়ে নিব। এখানে তো অনেকগুলো বাজেটের কথা আসলে বলা হয়েছে। আসলে আমার কাছে মনে হয় কি যে ধরেন আমাদের একটু 22-23 অর্থ বছর, 22-23 এবং বা 23-24 অর্থ বছরটা আমরা একটু যদি খেয়াল করি যে আসলে এই সময়টা কেন ইন্টারেস্টিং ছিল, মানে এখনকার সময় ইন্টারেস্টিং বলা যায় কি কারণে। আপনি দেখেন যে 22-23 যে অর্থ বছরের যে বাজেট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু প্রথমবার যারা অর্থ পাচার করে বাইরে নিয়ে গেছে, অর্থাৎ বাজেট আসলেই যে সাদা টাকা কালো টাকার বিষয়টা আসে, সেটার কিন্তু একটা খুব ভালো প্রতিফলন ছিল 22-23 অর্থ বছরে। কারণ সেবারই প্রথমবার, ইতিহাসে প্রথমবার অর্থমন্ত্রী ঘোষণা দিলেন যে বাইরে পাচার করা অর্থ দেশে ফিরে আনা যাবে, জাস্ট শুধুমাত্র কিছু কর দিলেই সেই টাকাটা আসলে সাদা হয়ে যাবে।
ইন্টারেস্টিং বিষয় ছিল সেটা কিন্তু আসলে। একবার একটু পড়ে নিতে চাই আরেফিন, যে ঘোষণা অনুযায়ী কেউ যদি বিদেশ থেকে অর্থ আনেন তাহলে 7% কর দিলেই তাতে হয়ে যাচ্ছে, আর বিদেশে অবস্থিত স্থাবর সম্পত্তি বাংলাদেশে না আনলে সেই সম্পদের মূল্যের উপর 15%। একটু 23-24 অর্থ বছরটিতেও চোখ বুলিয়ে নিতে চাই। 23-24 অর্থ বছরটাও কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ সেবার কিন্তু আসলে আমাদের অর্থমন্ত্রী তিনি মনে করেছিলেন যে আসলে আমাদের প্রচুর আয় হবে, প্রচুর আমরা অনেক টাকা উপার্জন করব আমরা। কি কারণে মনে করেছিলেন? কারণ সে বছরই কিন্তু আসলে গত বছরই কিন্তু প্রথমবার যে সার্বজনীন পেনশনের কথাটা সেটা কিন্তু আসলে চালু করা হয়েছে, এবং মনে করা হচ্ছিল যে সার্বজনীন পেনশন থেকে আসলে অনেক টাকা আয় করবে সরকার, দেশের মানুষ অনেক ভাবে তারা সেখানে অংশ নেবে। সব মানে অন্যতম আলোচনার বিষয় ছিল এটি। কিন্তু আসলে সেটা কিন্তু হয়নি, হিতে বিপরীত। সেই আবার ঋণ নেওয়া হয়েছে, মানুষের উপর ঋণের বোঝা বেড়েছে, দেশের যে অর্থনীতির যে আজকের যে অবস্থা সেটাও কিন্তু আসলে একটা প্রভাব বলা যেতেই পারে এই জায়গাটাতে। এবং দেখেন অর্থনীতির যে চাপের মধ্যে আমরা আছি, আমাদের ভিডিও থেকে যেই আলোচনাগুলো আসে সেখানেও কিন্তু আমরা আমাদের যেই প্রথম আলো যে রিপোর্টাররা রয়েছেন, আমাদের অন্যান্য সহকর্মী রয়েছেন, আপনি আমাদের সবার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। যেমন আমি যদি এই প্রতিবেদনটার মধ্যে একটু আসতে চাই যে সংকটের মধ্যে দেয়া বাজেটে অর্থমন্ত্রীর চ্যালেঞ্জগুলো আসলে কি কি। দেখুন আরেফিন, এই ডলার সংকট, ইউক্রেন যুদ্ধের পরবর্তী, এরপরে অর্থনৈতিক একটা চাপ, আমাদের আরেকটি ফখরুল ইসলামের আরেকটি প্রতিবেদন এসেছে, শিরোনাম আর্থিক সংকটে ছোট হচ্ছে বাজেটের আকার, এবং তিনি বলছেন যে নতুন করে আরেকটি খারাপ খবর এলো গতকাল বুধবার, এবং সেটি হচ্ছে 1 বছর আগের মে মাসের তুলনায় এই বছরে মে মাসের রপ্তানি আয় কমে গেছে 16%। একই সাথে দেখেন রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ভালো নেই, মানে লক্ষ্যমাত্রার বিপরীতে 10 মাসে ঘাটতি রয়েছে 26,000 কোটি টাকা, এবং মাসের পর মাস ধরে বাড়ছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ, বিদ্যুতের দেনা পরিশোধের ডলার তো নেই, টাকাও নেই। তাহলে আসলে দেখা যাচ্ছে যে বেশ লম্বা সময় ধরে আমরা কিন্তু একটা চাপের মধ্যে আছি আমাদের অর্থনীতি। এবং বলা যাচ্ছে যে এবারের যে অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ তো আসলেই অনেক সংকট। ধরেন গত বছর আপনি 100 টাকা দিয়ে যে পণ্য পেয়েছেন, এবছর কিন্তু আপনি 110 টাকা 15 টাকা খরচ করে সেই পণ্যটা পাচ্ছেন না। আমরা বলছি যে খাতা কলমে কিন্তু বাজেটের আকার বেড়েছে, কিন্তু আদতে কি টাকার অঙ্কে সেটা বেড়েছে? টাকার অঙ্কে কিন্তু সেটা কমে গেছে। এই নিয়ে আমাদেরও সময় শেষ। আমরা সবশেষে দর্শকদের বলতে চাইবো যে এই নিয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে শওকত হোসেনের, ঘাটতি বাজেট ভালো না খারাপ, সেটিও আমাদের দর্শক পাঠকরা পড়ে নিতে পারবেন। সবশেষে আরেফিন প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই, আমাদের কার কি প্রত্যাশা এই নিয়েও কিন্তু আমাদের বাণিজ্য বিভাগে গেলেই দর্শক পাঠকরা অনেকগুলো প্রতিবেদন পড়ে নিতে পারবেন। আমি যদি একটু ছোট করে বলি যে শিক্ষার্থী প্রমি চান কর্মসংস্থান বাড়াতে যেন জোর দেওয়া হয়, এরপরে ব্যাংকার নিশাত সুলতানা চান জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ, ব্যবসায়ী রাইসুল উদ্দিনের চাওয়া শিল্পের কাঁচামাল আমদানিতে যেন চাপ না বাড়ে। তো প্রত্যেকটা কর্মক্ষেত্রের মানুষই কিন্তু তার জায়গা থেকে প্রত্যাশার কথা বলেছেন। গতকালকেও দেখেছি যে আমাদের একটি ভিডিও প্রতিবেদন উঠেছে যেখানে আসলে নিম্ন আয়ের মানুষরা কেমন বাজেট চান, তারা কিন্তু একই কথাই বলেছেন যে তারা খেয়ে পরে বাঁচতে চান। আসলে সেই রকম বাজেট, সেই সকল মানুষের বান্ধব বাজেট আসলে হবে কিনা সেটা আসলে বাজেট ঘোষণার পরেই বোঝা যাবে। তবে আমাদের মনে সময় শেষ, আজকে এখানেই শেষ করতে পারি। একদমই তাই দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। বাজেট ঘোষণার পর কি কি আমরা তথ্য পেলাম, বিশেষ করে কোন পণ্যের দাম বাড়লো, কোন পণ্যের দাম কমলো, সব মিলিয়ে আমরা বাজেট ঘোষণার পরবর্তী বাজেট নিয়ে বিশ্লেষণ করতে আবারও চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com/video আর ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।